ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের তরু দত্তের আওয়ার ক্যাজুয়ালিনা ট্রি কবিতাটি সম্পর্কে একটু আলোচনা করব। তা তরু দত্তের সম্পর্কে বলতে গেলে প্রথমে আমি বলছি, তরু দত্ত মাত্র 21 বছর বেঁচেছিলেন। 1856 সালে 4 মার্চ তার জন্ম হয় এবং 1877 সালের 30 আগস্ট তার মৃত্যু হয়। তিনি পড়াশোনার সাথে সাথে সাহিত্য চর্চা করতেন, বিশেষ করে ইংরেজি ছিল তার খুব প্রিয় একটা সাবজেক্ট, এবং এই ইংরেজিতে তিনি কী করতেন কি তিনি তার কবিতা চর্চাগুলো তিনি করতেন। তিনি অ্যানসিয়েন্ট ব্যালাডস এবং লিজেন্ড অফ হিন্দুস্তান নামে দুটি তিনি কাব্যগ্রন্থ তৈরি করেছিলেন বা লিখেছিলেন। তার মৃত্যুর পর তার বাবা তার কাব্যগ্রন্থগুলিকে প্রকাশ করেন। তরু দত্ত, তার একটা ভাই ছিল আবজু দত্ত, আর তার একটা বোন ছিল অরু দত্ত। তা এদের সঙ্গেই তার শৈশবটা, মেয়েবেলাটা কেটেছে। এবং যখন তিনি তার শৈশব অতিবাহিত করেছেন, তখন তার বাড়িতে একটা ক্যাজুয়ালিনা ট্রি ছিল। কি এর ক্যাজুয়ালিনা ট্রি? ক্যাজুয়ালিনা ট্রি হচ্ছে অনেকটা ঝাউ গাছের মতন দেখতে, কিন্তু ঝাউ গাছ নয়। এটা ক্যাজুয়ারি নামে একটা বার্ড আছে, পাখি, যার পালকের মতন পাতা হচ্ছে ওই ক্যাজুয়ালিনা ট্রি, যার উচ্চতা 60 থেকে 100 ফিট পর্যন্ত হতে পারে। তা কলকাতার বাড়িতে যেখানে তরু দত্ত থাকতেন, সেই বাড়িতে তাদের উঠোনে কি ছিল কি একটা বড় ক্যাজুয়ালিনা ট্রি ছিল। আর সেই ক্যাজুয়ালিনা ট্রি এতটাই বড় ছিল, যেটা সত্যি সেটা অনেকটাই ছিল। তা সেই ক্যাজুয়ালিনা ট্রির উপর থেকে একটা ক্রিপার, একটা গুল্মলতা একেবারে পাইথনের মতন পেঁচিয়ে 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 কি হয়েছিল কি তার উপর থেকে উঠে গিয়েছিল। এবং উঠে যাওয়ার ফলে সেই গুল্মলতা এমনভাবে পেঁচিয়ে গেছিল যে ওই ক্যাজুয়ালিনাটির শক্ত কাণ্ডের ওপরেও সেটা কি করেছিল কি সেটা দাগ ফেলে গিয়েছিল। সেই ক্যাজুয়ালিনা ট্রিটার ওপর সমস্ত জায়গায় সে তার শাখা প্রশাখা বিস্তার করেছে। সবচেয়ে আশ্চর্য ব্যাপার, এই ক্রিপারটার এত সুন্দর ফুল, সেটা ক্রিমসন কালারের একটা ফুল, সে কি করেছে কি সেই ওই গাছ থেকে ঝুলে ঝুলে পড়েছিল, ঠিক ঝাড়বাতির মতন, যা দেখে মনে হতো ওই ক্যাজুয়ালিনা ট্রিটাই হতো ওই ফুলগুলোকে প্রদান করেছে। যাই হোক, যেখানে ফুল থাকে সেখানে মৌমাছি পাখিদের আনাগোনা হয়। স্বাভাবিক কারণে ওই ক্যাজুয়ালিনা ট্রিটাকে ঘিরে লেখিকাদের কি হতো কি তাদের সময়টা কেটে যেত। এই যে কবি তরু দত্ত, তিনি সকালবেলা যখন ঘুম থেকে উঠতেন, ঘুম থেকে উঠেই তিনি যখন জানলাটা খুলতেন, তার সামনে ক্যাজুয়ালিনা ট্রির পুরো ভিউটা চলে আসতো এবং তা দেখে তার মন ভরে যেত। এমনকি সন্ধেবেলায় যখন সমস্ত মানুষ বিশ্রাম নেয়, সেই সময়টাতেও ওই ক্যাজুয়ালিনা ট্রি থেকে একটা মিষ্টি সুরে গান ভেসে আসতো, পাখির গান, যে গানটা কি হতো কি সমস্ত মানুষের ক্লান্তিটাকে দূর করে দিত। আবার অনেক সময়, বিশেষ করে শীতের দিনে, দেখা যেত ওই ক্যাজুয়ালিনা ট্রির একেবারে মগ ডালে একটা বেবুন বসে রয়েছে। বেবুনটা কি? বেবুন বানর নয়, বানরের মতোই একটা প্রাণী, তবে বানরের চাইতেও বেশি হিংস্র। তা এই বেবুন গাছের উপর একটা স্ট্যাচুর মতন সে কি করেছিল কি বসে থাকতো, আর তার যে ছোট বাচ্চা কাচ্চাগুলো কি নিচে থাকতো। আশেপাশে কোকিলের ডাক শোনা যেত, আর গরুর সেই ঝিমানো যে ডাকটা, সেই ডাক শোনা যেত। প্রকৃতিটা একটা আলাদা রূপ নিত ওই ক্যাজুয়ালিনা ট্রিকে কেন্দ্র করে। এইবার এই ক্যাজুয়ালিনা ট্রির ছায়াটা তরু দত্তের বাড়িতে একটা জলাশয় ছিল, সেই জলাশয়ের উপর পড়েছিল, আর সেই জলাশয়ের উপর ফুটে থাকতো লিলি। সেই লিলি ফুলগুলো এমনভাবে ফুটে থাকতো যেন সাদা তুষারে আবৃত ছিল। তা যাই হোক, এই ক্যাজুয়ালিনা ট্রিটাকে নিয়ে তরু দত্তের মেয়েবেলা কেটেছে। তিনি তার ভাই এবং বোনের সাথে
এই গাছটাকে কেন্দ্র করে তিনি কী করতেন কি অনেক খেলতেন, গাছের ছায়ায় বসতেন, গাছের চারিদিকে ঘুরে তারা খেলাধুলো করতেন। মোট কথা হচ্ছে তার সমস্ত মেয়েবেলা এই গাছটাকে কেন্দ্র করে রয়েছে। এবার কর্মসূত্রে, বিশেষ করে তার বাবার কর্মসূত্রে তাদেরকে কোনো সময় ইতালি বা কোনো সময় ফ্রান্সে যেতে হয়েছে। তা তরুদত্ত ইতিমধ্যেই তার ভাই এবং বোনকে হারিয়েছেন। আর যাদের সঙ্গে ওই যে গাছটার সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, তাদের কথা মনে করতে গেলেই তরুদত্তের ওই গাছটার কথা মনে আসত। তিনি যেখানেই যাক না কেন, যেখানে যে পরিস্থিতি থাকুক না কেন, তার কাছে ওই ক্যাজুয়ালিটিকে ভোলাটা কিছুতেই সম্ভব না। তাই তিনি এই ক্যাজুয়ালিটিকে উৎসর্গ করে লিখেছেন আওয়ার ক্যাজুয়ালিটি। বোঝা গেছে? তাহলে এই ক্যাজুয়ালিটিতে তিনি কি বলেছেন একটুখানি তার ইন্ট্রোডাকশন সম্পর্কে আমরা পড়ে নিই। আওয়ার ক্যাজুয়ালিটি বাই দ্য ওমেন পোয়েটেস তরুদত্ত, আর রোমান্টিক লিরিক, এটা হচ্ছে তরুদত্তের একটা রোমান্টিক লিরিক, হ্যাজ অ্যান ইন্টিমেটলি পার্সোনাল অ্যাসোসিয়েশন, যার মধ্যে তার কিছু ব্যক্তিগত মানে স্মৃতি বিজড়িত ছিল। The tree belonged to the big garden house at Rambagan where the poetess passed her girlhood and youth. মানে রামবাগান যেখানে তারা থাকতো, সেইখানে যেখানে কবি তার মেয়েবেলা কাটিয়েছেন এবং যৌবনটাকে অতিবাহিত করেছেন, সেই বাড়িতে কি ছিল কি এই ক্যাজুয়ালিটিটা ছিল। She used to play with her young mates, সে কার সঙ্গে খেলতো? তার ইয়ং মেটস মানে কি, মানে তার যুবতী সব মানে বন্ধু বান্ধবদের সাথে, ভাই বোনদের সাথে সেখানে খেলতো। আন্ডার দ্য ববস অফ দ্য ভাস্ট ট্রি হুইচ অকুপাইড মাচ অফ হার ইয়ং হার্ট, আর সেই বিশাল গাছটাকে জুড়ে তার ওই ছেলেবেলার স্মৃতি বিজড়িত রয়েছে। আওয়ার ক্যাজুয়ালিটি ইজ অ্যান ইম্পালস, frank expressions of the poet's intimate attachment of the big quarry that the bore the happiness memory of her early days sweet companions. এই যে আওয়ার ক্যাজুয়ালিটি, এটা তার ছেলেবেলার খুব মধুর সঙ্গী সাথীদের সঙ্গে কাটানো একটা স্মৃতি বিজড়িত একটা ঘটনাকে কেন্দ্র করে ক্যাজুয়ালিটিটা কি রয়েছে কি সাক্ষী হয়ে রয়েছে। Though he lived apart from the country home and favorite tree for pretty long time, যদিও সে তার দেশ ছেড়ে দীর্ঘদিন তিনি কি করেছেন কি মানে তিনি গেছেন তার ওই প্রিয় গাছটাকে ছেড়ে। When she was France and Italy, আমি একটু আগেই বলেছিলাম তাকে কাজের ক্ষেত্রে কোনো সময় ইতালি যেতে হয়েছে, কোনো সময় ফ্রান্সে যেতে হয়েছে। She could not forget that remained it even quite moved and happy visions, তিনি কখনো সেটাকে ভুলতে পারেননি, সেটা সব সময় তার কাছে একটা হ্যাপি ভিশন হয়ে এসছে। মানে যখন তার মনে কোনো কষ্ট হতো তখন তিনি যদি চোখ বুঝতেন তার সামনে ক্যাজুয়ালিটির কথাটা ভেসে আসতো, এবং তার সাথে যে তার ছেলেবেলা সে মধুর সাথীদের সাথে যে ছেলেবেলায় তিনি এই ক্যাজুয়ালিটিকে নিয়ে খেলেছেন সেই ঘটনাগুলো তার চোখের সামনে ভেসে উঠত। এখন আমরা তোমাদেরকে এই ক্যাজুয়ালিটির লাইন টু লাইন মিনিং করে শোনাচ্ছি। দেখো, লাইক আ হিউজ পাইথন ওয়াইন্ডেনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, পাইথন মানে ময়াল সাপের মতন, ওয়াইন্ডেনিং রাউন্ড অ্যান্ড রাউন্ড মানে কি একটা ময়াল সাপের মতন পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে। দ্য রাগড ট্রাঙ্ক ইন্ডিড ডিপ উইথ স্কার্স, রাগড ট্রাঙ্ক মানে কি খসখসে রুক্ষ যে তার গাছের ছালটা, সেটার উপরেও একটা দাগ বসিয়ে দিয়েছে, উইথ স্কার্স মানে দাগ বসিয়ে দিয়েছে। আপ টু ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, কোথায় চলে গেছে? সামিট, সামিট মানে মগডাল, একেবারে হচ্ছে যেখানে হচ্ছে কি গাছের উপর পাখির দাঁড় যেটাকে বলা হয়, সেইখানে কি হয়েছে কি সে উঠে গেছে। আচ্ছা, এ ক্রিপার ক্লাইম্স ইন হোল amberous brown, no other tree could live, মানে একটা ক্রিপার এমনভাবে তার উপর দিয়ে চলে গেছে, মানে একটা ক্রিপার সেটাকে জড়িয়ে জড়িয়ে গেছে, এটাকে অন্য কোনো গাছের অতটা স্পর্ধা হয়নি, ওরকম মোটা একটা বড় গাছের উপর থেকে ওইভাবে জড়িয়ে জড়িয়ে ওঠে।
But gallantly the giant wears the scarf and the flowers are hung. তার মানে কি, ওই গাছের উপর এমন ভাবে গেছে যেন একটা স্কার্ফ, আমরা মাফলার জড়াই না, ঠিক মাফলারের মতন ওই ইয়ের মধ্যে কি সে জড়িয়ে রেখেছে, চাদর যেমন মুড়িয়ে রাখি ঠিক সেইভাবে গাছটাকে সে গেছে, খুব সাহসিকতার সাথে। ইন ক্রিমসনস ক্লাস্টার্স, ক্লাস্টার্স মানে হচ্ছে গুচ্ছ, ক্রিমসনস মানে কি রক্তিম লাল একটা মানে ফুল সেখানে ফুটে উঠত। অল দ্য বভ অ্যালং ওয়ার অন অল দ্য ডে গ্যাদার্ড বার্ডস অ্যান্ড বি, যেহেতু সেখানে ফুল ফুটতো তাই সেখানে কি হতো কি বার্ডস অ্যান্ড বি, পাখি এবং মৌমাছি আনাগোনা করতো। অ্যান্ড অফ at night garden overflows with the sweet song that seems have no close, আর রাতের দিকে সেই পাখিরা এমন ভাবে গান গাইতো যেন মনে হতো নো ক্লোজ মানে যার কোনো শেষ নেই। Sung darkling from the tree while men reports, যখন মানুষ ক্লান্ত হয়ে আসতো তখন তারা বিশ্রাম নিত, ঠিক সেই সময় গাছে ওই অন্ধকার থেকে একটা গান ভেসে আসতো যেখানে মানুষের ক্লান্তি জুড়িয়ে যেত। পরিষ্কার? তাহলে দেখো আমি এই ফার্স্ট স্ট্যাঞ্জাটা তোমাদেরকে জাস্ট সাম আপ করে শোনাচ্ছি। এখানে কি রয়েছে, একটা পাইথনের মতন একটা ক্রিপার, সেই ক্রিপার ওই মানে ক্যাসিনোটির শক্ত কাণ্ডটাকে বেয়ে উঠে গেছে জড়িয়ে জড়িয়ে একেবারে মগডাল পর্যন্ত। আর এই ক্রিপারটা এমনভাবে গেছে যে ওই মানে ক্যাসিনোটির ওই শক্ত ছালের উপরেও সে একটা দাগ বসিয়ে দিয়েছে। তা কবি বলছেন যে এখানে অন্য কোনো গাছের এতটা সাহস হয়নি, কারণটা কি এই গাছটার যেন ইন্টেনশন যেন সে তারাকে সে ছোবে। যাই হোক, এই গাছে সেই ক্রিপারটা এমনভাবে ফুল প্রদান করেছে সেটা ক্লাস্টার্স মানে কি ঝুলে ঝুলে রয়েছে চারিদিকে, যেন মনে হচ্ছে ক্যাসিনো ট্রি গাছেই সে ফুলগুলো ধরেছে। আর সেই গাছে তোমার পাখিদের আনাগোনা হয়েছে, আবার মৌমাছির আনাগোনা হয়েছে, যার ফলে সেখানে কি হতো কি সারা দিন ধরে কুঞ্জন গীত শোনা যেত। এবং যে রাত্রেবেলা যখন সমস্ত মানুষেরা বিশ্রাম নেবে ঠিক সেই সময় পাখির ডাক যেন তাদের শরীরের একটা আবেশ যোগাতো। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট স্ট্যাঞ্জা। এবার সেকেন্ড স্ট্যাঞ্জায় কি বলছে দেখো, when first my casement is wide open thrown, সকালবেলা ঘুম থেকে উঠে যখনই কবি তার কেসমেন্ট মানে জানালা, একটু বড় ধরনের জানালাকে কেসমেন্ট বলা হয়, যখনই তিনি খোলেন at dawn my eyes delighted on it rest, মানে তার উপরেই আমার চোখটা পড়ে আর আমার চোখগুলো ডিলাইটেড মানে আনন্দিত হয়ে ওঠে। Sometimes and most in winter on its crest a grey baboon sit statue like alone, sometimes অনেক সময় মাঝে মধ্যে, মোস্ট ইন উইন্টার্স বিশেষ করে শীতকালে, অন ইস ক্রেস্ট, ক্রেস্ট মানে একেবারে মগ ডালে, আর গ্রে বেবুন একটা ধূসর রঙের বেবুন, আমি বলেছি বেবুন বানর প্রজাতির, বানরের চাইতে হিংস্র একটা প্রজাতি, সে কি করে কি সেখানে উঠে বসে থাকতো স্ট্যাচুর মতো। Watching sunrise while on lower bough his puny offspring leap about and pray, সে কি করতো সানরাইজটাকে দেখতো, আর নিচের ডালে পুনি, পুনি মানে পুচকে, অফস্প্রিংস মানে কি ছেলে ছানাগুলো, তারা কি করতো কি নিচের ডালে তারা খেলা করতো। And far and near কোকিলাস hail the day, far and near মানে কি কাছে দূরে, কোকিলাস মানে কি কোকিল মানে মিষ্টি সুরে কি করতো কি গান গাইতো। জাস্ট ভাবো ওই গাছের মধ্যে মৌমাছির কুঞ্জন, পাখির গুনগুন ডাক, আর কাছে দূরে কোকিলের কণ্ঠস্বর। And to their pastures went our sleepy cows, আর আমরা দেখেছি দুপুরের দিকে গরুর ডাকটা একটু গম্ভীর হয়, তারা অনেকক্ষণ ধরে একটা ডাক ছাড়ে, সেটাকে বলছে স্লিপি সাউন্ড, আর গরুর ওই স্লিপি সাউন্ড সেটা যেন প্রকৃতিটাকে একটা আলাদা মাত্রা দিয়েছে। And
বাই দ্যাট ওয়ার্ড দ্য ট্রি বিউটিফুল অ্যান্ড দ্য ফাস্ট। আর তার মধ্যে ওই গাছটা খুব সুন্দর হয়ে যায়, আরও প্রসারিত লাগে। দ্য ওয়াটার লিলিস স্প্রিং লাইক স্নো অ্যাম্বারেস্ট। আমি একটু আগেই বলেছিলাম যে ওই ওয়াটার লিলি জলপদ্মগুলো এমনভাবে ফুটে থাকে, আর ওই ক্যাসিউনা ট্রির সমস্ত ছায়াটা কোথায় পড়ে? ওই জলাশয়ের ওপরে। যার ফলে কি হয় কি, ওই যে মানে পদ্ম ফুলগুলো একেবারে সারা জলাশয় জুড়ে থাকে, সেটাকে মনে হয় কি একটা স্নোর মতন লাগে, ঠিক আছে? সেখানে যেন সেই স্নোর মতন সেই সারা জায়গাটাকে ভরে রেখেছে। বাট নট বিকজ অফ দ্য ম্যাগনিফিসিয়েন্স ডিয়ার ইজ দ্য ক্যাসিউনা ট্রি টু মাই সোল। শুধুমাত্র তোমার এই বৃহদাকার আয়তনের জন্য, তোমার এই প্রসারের জন্যই তুমি যে আমার হৃদয়ে রয়েছো তা নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড। সবচেয়ে বড় কথা, এর নিচে আমরা খেলতাম। উই হ্যাভ প্লেড। দো ইয়ার্স মে রোল ও সুইট কম্প্যানিয়ন্স। আর সেই সেই মানে সময়টা, ও সুইট কম্প্যানিয়ন, আমার সেই মধুর সাথীগুলো, লাভড উইথ লাভ ইন্টেন্স, তোমাদের যে কি ভালোবাসতাম। ফর ইউর সেক্স দ্যাট শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার। আর তোমাদের জন্যই এই গাছটা আমার কাছে চিরকাল প্রিয়তম হয়ে থাকবে। ব্লেন্ড উইথ ইউর ইমেজেস ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি। যখন তোমাদের ছবিগুলো আমার চোখের মধ্যে ভেসে ওঠে, টিল দ্য হট টিয়ার্স ব্লাইন্ড মাইন আইজ, যতক্ষণ না পর্যন্ত গরম চোখের জল আমার চোখটাকে ঝাপসা করে দেয়। ব্লাইন্ড বলতে চোখের জল যখন চোখে পড়ে তখন সেটা ঝাপসা হয়ে যায়, সেই ঝাপসা হয়ে যায় কারোর কথা মনে পড়লে, কিংবা কারোর যখন দুঃখময় স্মৃতি আমাদের মনে আসে তখন চোখটা ঝাপসা হয়ে যায়। এখানে সেই কথাটাই বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য ডার্চ লাইক মারমার দ্যাট আই হিয়ার। সেই যে করুণ শব্দগুলো আমি শুনেছিলাম। লাইক দ্য সি ব্রেকিং অন দ্য সিঙ্গেল ব্রিজ, যেন মনে হয় ওই কোনো একটা মানে ওই মানে নীরব একটা সমুদ্র সৈকতে নুড়ি পাথরের মধ্যে যেমন সমুদ্রে ঢেউটা পড়ে, ঠিক সেই রকম। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড দ্য এরিক স্পিচ। আর এটাই হচ্ছে গাছের সেই ল্যামেন্ট, তার শোক গাথা, তার বিলাপ। দ্যাট হ্যাপলি আননোন ল্যান্ড মে রিচ। কিন্তু আমি তাকে ভুলতে পারিনি। যতই আননোন ল্যান্ড, যতই আমি কোনো একটা অচেনা ভূমিতে চলে আসি না কেন। এটা হচ্ছে থার্ড স্ট্যাঞ্জা। এরপরে আমি তোমাদের ফোর্থ স্ট্যাঞ্জাটাকে বোঝাচ্ছি। আননোন ইয়েট ওয়েল নোন। দেখো এখানে বলেছে আননোন ইয়েট ওয়েল নোন, মানে চেনা তবুও ভালো, অচেনা তবুও আমি জানি। টু আই অফ ফেইথ, এটা আমার কাছে যথেষ্ট হচ্ছে কি, মানে আমার একটা বিশ্বস্ততার জায়গা। আই হ্যাভ হার্ড ওয়েল ফার ফার অ্যাওয়ে, আমি দূর দূরান্ত থেকে সেই গাছের কণ্ঠস্বরটা শুনতে পারি। ইন ডিস্টেন্স ল্যান্ড ইন মেনি শেল্টার্ড বে হোয়েন দ্য স্লাম্বার্ড হিজ কেভ ওয়াটার রেথ। আর সেই গুহার মধ্যে যখন জলোচ্ছ্বাস গিয়ে পড়ে সেই অবস্থাতেও আমি যেন সেই বে থেকে তার মানে সেই গাছটাকে বুঝতে পারি। অ্যান্ড ওয়েভ জেন্টলি ক্লিজ দ্য ক্লাসিক শোর, সেই মানে যখন সেই তীরে এসে সেই ঢেউগুলো আছড়ে পড়ে। অফ দ্য ফ্রান্স ইটালি বিনিথ দ্য মুন, ফ্রান্সই হোক বা ইতালিতে হোক চাঁদের নিচে। হোয়েন আর্থ লে ট্রান্সেট ড্রিমলেস সুন, যখন পৃথিবী একেবারে একটা মানে স্বপ্নহীনভাবে থাকে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ বিফোর মাইন ইনার ভিশনস রোজ ফ্রম সাবলাইমস। আর তখন আমার মনের মধ্যে সেই মিউজিকগুলো বাজতে শুরু করে। দাই ফর্ম ও ট্রি ইন মাই হ্যাপি প্রাইম, তোমার সেই রূপটা আমার যেন সমস্ত সুখের কারণ। আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, আর সেখানে আমি আমার খুব পরিচিতদের সঙ্গেই তোমাকে সবসময় খুঁজে পাই। Therefore I feign, last stanza, fourth stanza. Therefore I feign, consented a lay up to thy honor. আমি যখন তোমার গান গাইব তোমার জন্য, beloved of those who now blessed sleep of my repose, আর তাদের জন্য যারা এখন চিরনিদ্রায় চলে গেছে।
ডিয়ারার দ্যান লাইফ টু মি, অ্যালাস হোয়ার দে, মানে তারা আমার চাইতো আমার কাছে কি হচ্ছিল, কি খুব প্রিয় ছিল, কিন্তু হায় তারা আজ কোথায়? মে দো বি নাম্বারড হোয়েন মাই ডেজ আর ডান উইথ দ্য ডেথলেস ট্রি, মানে আমি সেইখানে দেখেছি ডেথলেস, মৃত্যুহীন গাছ হিসাবে তোমাকে। কারণটা কি? তোমার কোনো মৃত্যু নেই, তোমার কোনো মৃত্যু নেই এই কারণেই যে আমি যখনই মনে করি তখন তোমার কথা সবার প্রথমে মনে আসে। লাইক দোজ বড়ডালে, বড়ডালে সেই উইলিয়াম শেক্সপিয়ারের সেই বড়ডালে দ্বীপের কথাটা বলা হয়েছে। আন্ডার দোজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, ঠিক সেই জায়গায়, সেই মানে যেখানে তিনি বর্ণনা করেছিলেন, এখানে একটা লাইন আছে পুরো কোটেশনের মধ্যে, ফিয়ার ট্রেম্বলিং হোপ অ্যান্ড দ্য ডেথ দ্য স্কেলেটন অ্যান্ড দ্য টাইম অফ দ্য স্যাডউই, মানে এটা উইলিয়াম শেক্সপিয়ারের ইউট্রি সেই কবিতার একটা লাইন এখানে তুলে ধরা হয়েছে, যেখানে গাছ যতই সেখানে তার স্কেলেটনে পরিণত হোক না কেন, তবুও আমাদের অন্তরাত্মায় তাকে আমরা কি করবো, কি সবসময় খুঁজে পাবো। অ্যান্ড ফেইথ উইক ভার্স দ্যাট দাই বিউটি ফেইন অ্যান্ড দ্য রিহার্স, তার মানে কি আমি তোমার এই সুন্দরের চর্চা করব, সব সময় করব। মে লাভ ডিফেন্ড দি ফ্রম দ্য অবলিভিয়ন্স কোর্স, আর তোমার ভালোবাসা আমার কাছে থাকবে বিস্তৃতির অভিশাপ থেকে, আমি চিরকাল তোমাকে বাঁচিয়ে রাখবো। এই হচ্ছে কবিতাটার বিষয়বস্তু, বা কবিতাটাকে তোমাদের লাইন টু লাইন আমি মিনিং করে দিলাম।